দীর্ঘদিনের মিত্রতা কি এখন একেবারে খাদের কিনারায়? খাস আমেরিকাতেই ইসরায়েলের সবচেয়ে বড় ঘাঁটি কি এখন টলমল করছে? কি পরিস্থিতি হয়েছে আমেরিকায় ইসরায়েলের ডিপ স্টেটের? কি হাল এখন সেখানকার ইহুদি লবির? এটা বুঝতে গেলে দ্য নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি রিপোর্টকে সামনে আনতে হবে। আর জানতে হবে এআইপিএসি মানে আইপ্যাক নামের ইহুদি সংগঠনটির কথা, যারা আমেরিকার নির্বাচনে জলের মতো টাকা ঢেলে আসছে বছরের পর বছর ধরে। আর আমেরিকার সরকারের নীতি নির্ধারণে তার প্রভাব পড়ছে বহুদিন ধরেই। সেই আইপ্যাককে এখন শুনতে হচ্ছে এমন কথা যা শুনলে চমকে যাবেন আপনিও। আইপ্যাককে সেখানকার একাধিক কংগ্রেসম্যান বলছেন এবার তারা আইপ্যাকের টাকা ফিরিয়ে দিচ্ছেন। এর কারণ কি? কারণ তাদের ভোটাররা বলেছেন ওই টাকা নিলে তাদের ভোট দেবেন না। দশকের পর দশক ধরে যে সংগঠনটি ওয়াশিংটনকে নিজেদের মুঠোর মধ্যে পুরে রেখেছিল, সেই আইপ্যাককে আজ বিষাক্ত ব্র্যান্ড বলেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। হ্যাঁ, বিষাক্ত ব্র্যান্ড কথাটাই ব্যবহার করেছে নিউ ইয়র্ক টাইমস। আর তাই এই ঘটনাটিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের সঙ্গে এই শান্তি চুক্তিতে নেতানিয়াহু যে নিজের দেশে মারাত্মক ধাক্কা খেয়েছেন তার জনমত সমীক্ষার রিপোর্ট তুলে এনে আগের এপিসোডে বিশ্লেষণ করেছিলাম। আর আজকের এই এপিসোডে তুলে আনবো আর একটা সমীক্ষা রিপোর্ট, যেটা সম্প্রতি করা হয়েছে আমেরিকার ভেতরে। আর তার তথ্য ইসরায়েলের পক্ষে কতটা বিপজ্জনক তাও ব্যাখ্যা করব এই এপিসোডে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার এবং হাইপ করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইরান আমেরিকার শান্তি চুক্তির খসড়া প্রকাশের পরেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে ভূমিকম্প শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দু শুধু তেহরান বা তেল আবিব নয়, আঁচটা এসে লেগেছে সোজা ওয়াশিংটনেও। কারণ এই চুক্তি শুধু একটা কূটনৈতিক দলিল নয়, এটা একটা এমন আয়না যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমেরিকায় ইসরায়েলের প্রতি জনমতের এক ঐতিহাসিক পরিবর্তন। আর এই পরিবর্তনের খবর তুলে এনেছে সংবাদ সংস্থা রয়টার্স। এবং তার 3টে পয়েন্ট একসঙ্গে পড়লে বোঝা যায় একটা যুগ শেষ হচ্ছে। প্রথম পয়েন্টের কথাই ধরুন। ইরানের সঙ্গে শান্তি চুক্তির পরেই আমেরিকার ইহুদি লবি ছুটেছে জেরুজালেমে। সেখানে তারা একটা জেএনএস আন্তর্জাতিক নীতি সম্মেলনে করে ফেলেছে। জেএনএস মানে জুইস নিউজ সিন্ডিকেট। এটা খোলাখুলি একটা ইসরায়েলপন্থী মার্কিন মিডিয়া নেটওয়ার্ক। সেখানে সবচেয়ে বড় বক্তা ছিলেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। হাকাবি বললেন আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক অবিচ্ছেদ্য। কিন্তু এই কথা বলার আগে তিনি স্বীকার করেছিলেন দুদেশের সম্পর্ক নিয়ে অত্যন্ত উচ্চমাত্রার উদ্বেগ তৈরি হয়েছে। এই একটি বাক্যই অনেক কিছু বলে দেয়। এটা স্বাভাবিক সময় বলতে হয় না। কিন্তু সেই সম্মেলনেই হাজির ছিলেন ফক্স নিউজের দীর্ঘদিনের ট্রাম্প সমর্থক মার্ক লেভিন। তিনি কি বললেন? তিনি স্পষ্ট করে বললেন এই চুক্তি তার একদমই পছন্দ নয়। তার মতে ইরানি শাসন ব্যবস্থাকে ধ্বংস করা উচিত ছিল। কিন্তু তবুও তিনি ট্রাম্পের প্রশংসা করলেন, কারণ তার মতে ট্রাম্প নাকি ধর্মীয় স্বাধীনতা এবং ইহুদি ঐতিহ্যের একজন বড় সমর্থক। এই প্যাঁচালো কথাবার্তাই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা অদ্ভুত হয়ে গেছে। ট্রাম্প এবং নেতানিয়াহুর সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসার পরে তার কি প্রতিক্রিয়া হয়েছে আমেরিকার ইহুদি লবিতে? আসুন সেটা একবার পর্যালোচনা করা যাক। গত 4 মাসের যুদ্ধের পর ইরান থেকে কিভাবে বের হওয়া যাবে তা নিয়ে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ট্রাম্প লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনার কথা বলেছেন, কিন্তু হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের হাত পা বেঁধে দেওয়া হয়েছে বলে মনে করছেন নেতানিয়াহু। নেতানিয়াহুকে ট্রাম্প এর মধ্যেই অবশ্য পুরোপুরি পাগল বলে আখ্যা দিয়েছেন। বলেছেন কাউকে খুঁজতে গিয়ে গোটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংস করা ঠিক নয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও এক ধাপ এগিয়ে বলেছেন ইসরায়েলের প্রতি সব সমালোচনাকে ইহুদি বিদ্বেষী বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। আপনি ভাবুন, এই কথাগুলো কয়েক বছর আগেও কোনো রিপাবলিকান নেতার মুখে শোনা যেত?
নিউ ইয়র্কের রেডিও উপস্থাপক সিড রোজেনবার্গ ইসরায়েলের উদ্দেশ্যে বলেছেন, ট্রাম্প নিয়ে যত উদ্বেগী থাকুক না কেন, তিনি আপনাদের জন্য সেরা বিকল্প। মানে অন্য কোনো দিকে ঝুঁকতে যাবেন না, তাহলে বিপদ আরও বাড়বে। এটাকে কি হুমকি মনে হচ্ছে? জেডি ভ্যান্স কিন্তু এখন জেনে গেছেন ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তাকে টার্গেট করেছে, আর তিনি ক্ষমতা পেলে ইসরায়েলের হাল যে আরও খারাপ হবে তা একেবারে জলের মতো স্পষ্ট। তাহলে কি মন্দের ভালো লোক ট্রাম্প, সেটাই বলতে চাইছে আমেরিকার প্রশাসন? এবার আসবো দ্বিতীয় পয়েন্টে, আর সেটা এসেছে পিউ রিসার্চের মতো একটি নামী সংস্থার সমীক্ষা থেকে। আর এই সমীক্ষাই আপাতত আমেরিকার ইসরায়েল লবির ঘুম উড়িয়ে দিয়েছে। ইসরায়েলিদের আসল ভয়ের জায়গাটা তৈরি করেছে এই রিপোর্টই। এবছর এপ্রিলে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় দেখা গেছে 60% আমেরিকান প্রাপ্তবয়স্ক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত পোষণ করেন। 2022 সালে এর হার ছিল মাত্র 42%। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় সেটা হলো 18 থেকে 49 বছর বয়সী রিপাবলিকানদের 57% এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন। 1 বছর আগে এই হার ছিল 50%। আর নেতানিয়াহুর উপর আস্থার প্রশ্নে 50 বছরের বেশি বয়সী রিপাবলিকানদের মধ্যে 58% আস্থাশীল হলেও 50-এর নিচের রিপাবলিকানদের মধ্যে মাত্র 30% এখন এই আস্থা ধরে রেখেছেন। এই তথ্যগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ গত অন্তত 1 দশক ধরে ইসরায়েলের কূটনীতিকরা রিপাবলিকান এবং ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের মধ্যে জনমত ধরে রাখাকে তাদের মূল স্ট্র্যাটেজিক পিলার বলে মনে করে এসেছেন। সেই পিলারেই এখন ভাঙন দেখা দিচ্ছে। 2025-এর ডিসেম্বরে ইউগভ পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে 45 বছর কম বয়সী রিপাবলিকানদের 51% 2028 সালের প্রাইমারিতে এমন প্রার্থীকে সমর্থন করবেন যিনি ইসরায়েলে আমেরিকার অস্ত্র সহায়তার কমানোর পক্ষে থাকবেন। মাত্র 27% মানুষ চান এই অস্ত্র সহায়তা চলতে থাকুক। নেতানিয়াহুর লবির আসল মাথা ব্যথাটা এবার বুঝতে পারছেন? আসলে এই পরিসংখ্যানগুলো শুধু শুকনো কিছু সংখ্যা নয়, এটা আসলে ইতিহাসের একটা বড় বাঁক, যেখানে দেখা যাচ্ছে আমেরিকার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, নেতানিয়াহুর ইসরায়েলকে আর আগের মতো পছন্দ করছেন না। এবার আসবো তৃতীয় পয়েন্টে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি লবি আইপ্যাক এখন নিজের নামই লুকোতে চাইছে, অথচ এরা দশকের পর দশক ধরে আমেরিকায় বুক চিতিয়ে কাজ করত। আইপ্যাক মানে ছিল মার্কিন কংগ্রেসের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ। 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে তারা গর্ব করে ঘোষণা করেছিল তাদের সমর্থিত 95% প্রার্থী জিতেছেন। কিন্তু সেই দিন কি তবে শেষ হয়ে আসছে? 2024 সালের নির্বাচনে $10 কোটি বেশি খরচ করে আইপ্যাক আমেরিকার সংসদ মানে কংগ্রেস থেকে ইসরায়েল সমালোচকদের হটানোর চেষ্টা করেছিল। কিন্তু এই প্রকাশ্য অভিযান এখন তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এখন আইপ্যাক ক্রমশ একটা বিষাক্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই কথাটা বলেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। 2026 সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আইপ্যাক এবং তাদের সমর্থিত প্রার্থীরা আগের মতোই মাথা উঁচিয়ে প্রকাশ্যে লড়তে পারছেন না। সংগঠনটি তাই এখন পর্দার আড়াল থেকে কাজ করার কৌশল নিয়েছে। গত সেপ্টেম্বরে ডেমোক্র্যাটদের হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস আইপ্যাক ছেড়ে জে স্ট্রিটের সমর্থনে চলে যান। একজন সিনিয়র রাজনীতিকের পক্ষে তার দীর্ঘদিনের শীর্ষ ডলার দাতাদের কাছ থেকে সরে আসা সাধারণত অকল্পনীয়। আইপ্যাকের পতনের চিত্রটা আরও স্পষ্ট বোঝা যায় যখন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিল অ্যাকম্যান, মাইকেল ব্লুমবার্গ সহ বড় বড় ইসরায়েলপন্থী ধনকুবেররা $4 কোটি ঢেলেও ফিলিস্তিনপন্থী প্রার্থী জোহরান মামদানিকে হারাতে পারেননি। মামদানি ল্যান্ডস্লাইড জয় পান। তাই আইপ্যাক কার্যত এখন পেপার টাইগারে পরিণত হচ্ছে। এমনকি প্রার্থীরা এখন আইপ্যাক থেকে পাওয়া টাকা ফেরত দিয়ে সেটাকে নির্বাচনী সম্পদ হিসেবে ব্যবহার করছেন। এই সব লবির জোরেই ওয়াশিংটনের ডিপ স্টেট আমেরিকার প্রশাসনের মধ্যে থেকে ইসরায়েলের পক্ষে কাজ করে।
কিন্তু বর্তমান ঘটনা প্রবাহ বলছে আসলে পরিবর্তনটা এত গভীরে হয়েছে যে তারাও এখন বিভ্রান্ত হয়ে গেছে। কারণ আমেরিকান জনমতের এই পরিবর্তন মার্কিন রাজনীতিদের সতর্ক করে দিয়েছে। তারা বুঝতে পেরেছেন এখন আর আগের মতো কাজ করলে আগামী দিনে তাদের ভোটে জেতাই মুশকিল হবে। কারণ ইসরায়েলের ভাবমূর্তি আমেরিকায় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পেছনে আছে দীর্ঘমেয়াদী জনমতের পরিবর্তন, প্রযুক্তির কারণে নানা তথ্য একেবারে হাতের মুঠোয় এসে পড়া, বিশেষ করে এই গাজায় হত্যাকাণ্ড এবং লেবাননের যুদ্ধ। আমেরিকার মানুষের মধ্যে এই ধারণা গেঁথে গেছে যে ইসরায়েল আমেরিকাকে এমন এক যুদ্ধে টেনে নিয়েছে যাতে আমেরিকার ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি, আর সব সমীক্ষাতে এটাই ধরা পড়েছে। তাহলে নেতানিয়াহু এ নিয়ে ঠিক কতটা চিন্তিত? রয়টার্স জানাচ্ছে নেতানিয়াহুর চিন্তাভাবনার সঙ্গে পরিচিত দুই ইসরায়েলি কর্মকর্তা তাদের জানিয়েছেন ট্রাম্প এবং ভ্যান্সের মন্তব্যকে প্রধানমন্ত্রী বড় ধরনের মার্কিন নীতিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন না। এখনও তার ধারণা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ভোটারদের মধ্যে যে বিরক্তি বাড়ছে সেটা সামলাতেই ট্রাম্প এই দূরত্বের অভিনয় করছেন। ভোটে জিতলে আগের মতোই সব ঠিকঠাক হয়ে যাবে। এই আত্মবিশ্বাস যদি সত্যি হয় তাহলে হয়তো নেতানিয়াহু বেঁচে যাবেন। আর যদি উল্টোটা হয় তাহলে শুধু তারই নয়, বিপদ কিন্তু গোটা ইসরায়েলের। আর এই উদ্বেগের কারণেই ইসরায়েলের ভেতরে এক নতুন আলোচনা এখন শুরু হয়েছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের আমেরিকা ইসরায়েলের সংসদীয় গোষ্ঠীর প্রধান ওহাদ তাল বলেছেন, যেদিন আমেরিকায় ইসরায়েলের প্রতি কম সহানুভূতিশীল কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসবেন সেই দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর সেই কারণেই আমাদের অনেক বেশি স্বনির্ভর হতে হবে এবং নতুন জোট গড়ে তুলতে হবে। আসলে কয়েক দশক ধরে আমেরিকায় ইসরায়েলের প্রতি সমর্থন ছিল একেবারে দলমত নির্বিশেষে প্রায় প্রশ্নাতীত। ডেমোক্র্যাট থেকে রিপাবলিকান সবাই ইসরায়েলের পাশে দাঁড়ানোটাকেই দেশপ্রেমের সঙ্গে এক করে দেখতেন। সেই সমীকরণ এখন ভেঙে যাচ্ছে। মার্কিন জনমতের ইতিহাসে এই মুহূর্তটা তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরান চুক্তির খসড়া তাই শুধু একটা কূটনৈতিক দলিল নয়, এটা হয়তো সেই মুহূর্তের নথি যখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কয়েক দশকের পুরনো এক সমীকরণ বদলে যেতে শুরু করেছে। আমেরিকার তরুণ প্রজন্ম, তা তিনি ডেমোক্র্যাট হন বা রিপাবলিকান, তারা ইসরায়েলকে আর তাদের বাবা মায়ের মতো করে দেখছেন না। তারা দেখছেন গাজার ধ্বংসস্তূপ, লেবাননের মৃতদেহ আর এমন একটা যুদ্ধ যাতে আমেরিকাকে জড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমেরিকার কোনো লাভ হয়নি। এই দেখাটাই এখন ওয়াশিংটনের রাজনীতির সবচেয়ে বড় চাপ। আর সেই চাপ কমানোর কোনো সহজ রাস্তা নেতানিয়াহুর কাছেও নেই, আইপ্যাকের কাছেও নেই, এমনকি ট্রাম্পের কাছেও নেই। ইসরায়েল কি এবার একাই পথ চলতে পারবে, নাকি নতুন কোনো অক্ষ খুঁজে নেবে? সেই উত্তর কি লেখা হবে আগামীর ইতিহাসে? এর জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।